যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় চ্যানেলের পর্দায় চোখ রাখছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছে আরও একজন তারকাকে নিয়ে। অবশ্যই তারকা তো বটেই, কিন্তু আমার জন্য খুব স্পেশাল তারকা। তিনি আমাদের সবার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। অনিমাদি স্বাগত। আজকে বেশি বাড়ালাম না পরিচয়টা, কারণ বলতে গেলে বলতেই থাকি। কেমন আছেন? খুব ভালো আছি। এবং আজকে খুবই বিশেষ একটি দিন। একদম, মানে এটার এক্সাইটমেন্টটা আসলে শুরু থেকেই আছে, সেই রেস ধরেই শুরু আছে অনুষ্ঠান। সেটা হলো আজকে 2 দশক পেরোলো। একদম 2 দশকে পদার্পণ চলছে আমাদের। 2 দশকটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে মূলত সুরবিহার আমার প্রতিষ্ঠানের। আসলে এই 2 দশক মানে 20 বছর, এটা ভাবলেই যেন কেমন, কি করে পারলাম আমি, আমার খালি ভাবি কি করে সম্ভব হলো। আসলে এত কাজ করি তো এর মধ্যে দিয়ে মনে হয় একটা ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি মনে করি আমার বয়স বাড়ছে, সুরবিহারের বয়স বাড়ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আমার কল্পনার ডানা মিলছি, সুরবিহারও যেমন একটু একটু করে তার ডানা মিলছে। এই দুয়ে মিলে আর কি আমাদের চলা। এবং এবং আমি সেটাই বলছিলাম যে অনিমাদের 2 দশক একটি স্কুলের প্রতিষ্ঠাতা আপনি। এই ফিলিংটা আসলে কেমন সেটা না জিজ্ঞেস করি যে একটু যদি পেছনে যাই, 19 বছর আগে যদি বলি, শুরুতে কি চিন্তা নিয়ে আসলে শুরুটা হয়েছিল? তখন আমি মাস্টারমাইন্ডে পড়াতাম। এটা একটা, তখন যে ভাবনাটা ছিল এখনো কিন্তু তা থেকে এতটুকু বদলায়নি ভাবনা। তখন ইংরেজি মাধ্যমের ছেলেপেলেরা যাদের আমি গান শেখাতাম, কেউ বাংলা গান শিখতে চাইতো না, সবাই শুধু ম্যাম ইংরেজি গান শেখান, মানে ওদের একটা উদাসীনতা, ক্লাসে অমনোযোগিতা। তখন মাত্র আমি অনার্স পরীক্ষা দিয়েছি, অনার্স পরীক্ষা দিয়ে আমি স্কুলে জয়েন করেছি। তখন আমার মনে হলো যে স্কুলে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওদের 40 মিনিট ধরো আমি পেলাম 30টা 35টা বাচ্চা। ওভাবে তো আসলে আমি আমার ভাবনাটাকে ওদের আনন্দের মধ্যে দিয়ে যে গান শেখাবার যে সুযোগটা, সেটা তো হয়ে ওঠে না। তখন আমার মনে হয় নিজের কিছু করা উচিত, মানে আলাদা করে নিজের মতো করে, যেখানে বাচ্চারা আসবে, আমি আমার মতো একটি সিলেবাস, বাংলাকে কি করে ওদের মধ্যে আনন্দদায়ক করে উপস্থাপন করা যায়, গানকে, রবীন্দ্রনাথকে, নজরুলকে, আমাদের বাংলা গানকে। তখন আমার এক বন্ধু, ও একটা কোচিং দিয়েছে গ্রিন রোডে। আমার স্কুল ভাড়া করে বা প্রতিষ্ঠান ভাড়া করে একটা প্রতিষ্ঠান শুরু করবো সেই সঙ্গতি কিন্তু নেই। আমি তখন মাস্টারমাইন্ডের বেতন পাই 7,500 টাকা। সেই 7,500 টাকাও তখন আমার কাছে অনেকই ছিল, কারণ আমি স্টুডেন্ট তখন। একটি গল্প বলি, তখন ওই সময় আমি প্রথম আমার হারমোনিয়াম কিনি, আর স্কেল চেঞ্জার্স হারমোনিয়াম দাম ছিল 22,000 টাকা। সেই 22,000 টাকা কিন্তু আমি 22 মাসে দিয়েছি। মানে চঞ্চলদা যদি এখন নেই, উনি গত 2-1 মাস আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, যার কাছ থেকে হারমোনিয়ামটা কিনেছিলাম। মানে আমার টিউশনির 1 মাসের বেতন 1,000 করে, সেই 1,000 টাকা করে করে আমি 22 মাসে আমার একটা হারমোনিয়াম, সেই হারমোনিয়ামটি এখনও আমার কাছে আছে, আমার অনেক বড় সম্পদ সেটি। যাই হোক, কত প্রসঙ্গে সেই যে বন্ধু আমাকে সাহস দিয়েছিল যে তোর টাকা পয়সা দিতে হবে না, আমার কোচিংয়ে তুই একটি রুম নিয়ে শুরু কর। আমি দেখলাম যখন আমি শুরুটা করলাম, আমি ওইভাবে ওই আশ্বাসে, ঠিক আছে টাকা তো দিতে হচ্ছে না, আমার তো খুব, আমি শেখাবো, তখন বেতন পাবো, তখন আস্তে আস্তে ওকে একটু করে দিয়ে দেবো। তখন দেখলাম যে শুরুতেই প্রথম মাসেই আমার 2-1 জন ছাত্রছাত্রী পেয়ে গেলাম। এবং একজন কথা বলতেই হয়, নির্ঝর চৌধুরী আমার বন্ধু, ও কিন্তু তখন বিনা বেতন আছে, তোর পাশাপাশি আমি একটু শেখাবো, কারণ আমি একা একা পারবো, ও এসে সারগাম টারগাম করাতো, ছড়া গান শেখাতো, রবীন্দ্রসঙ্গীতও শেখাতো। এই শুরুর দিকটা তো ও আমাকে হেল্প করেছে। তারপর দেখলাম 1-2 মাস পরেই ওই গ্রিন রোড জায়গাটা আমার জন্য একটু, আমি ধানমন্ডিতে থাকি, তখন আমি মহাখালী থাকি, সরি তখন আমি বাপের বাড়ি থাকি, আমার বাপের বাড়ি থাকি। তখন ওই মহাখালী থেকে এখানে, আর আমার স্কুলটা যেহেতু ধানমন্ডিতে, তখন আমি ধানমন্ডি এলাকার মধ্যে একটা স্কুল খুঁজতে শুরু করলাম। তখন ওই সময় থেকে ধানমন্ডিতে আমি শিফট করলাম। ওই ধানমন্ডি থেকে অল্প অল্প করে, আমি মনে করি তখনকার আবহাওয়া এখনকার থেকে আরো বেশি বড়, আস্তে আস্তে 2-3 বছরের মধ্যে সুরভর এমন একটি জায়গায় গেল যেটা আমি আসলে কল্পনাও ভাবিনি। তারপরে আমাদের 2টি ব্রাঞ্চ হলো, করোনার মধ্যে তো আমি একটিকে বন্ধ করে দিলাম, বনানীর। তবে এখন আমাদের ধানমন্ডি শাখার মধ্যে আছে, কারণ যিনি আমার বনানী শাখাটি দেখতেন করোনায় উনি মারা গেলেন, স্বপনদা, তাকেও আমি স্মরণ করি। কারণ আমার এই 20 বছরের জার্নিতে আমার অনেকে যুক্ত হয়েছে, অনেককে হারিয়েও ফেলেছি। আমার 2 জন শিক্ষক আর্টের, তারাও গত হয়েছেন নানা কারণে, ক্যান্সার, একজন একটি অসুখে, মানে তাদের কথাও মনে পড়ছে। মানে এই কদিন আমি কাজ করছি, অনেক ব্যস্ত। স্মরণিকার যখন কাজ করছি তখন তো ছবিগুলো আসছে কাছে, ছবিগুলো যখন ইনপুট দিচ্ছি, এই মুখগুলো ভাসছে, ছোট ছোট বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে, তুমি চিন্তা করতে পারবে না যে এগুলো ভাবলে ভালো লাগে। তাই না, আমি একটা আসল জিনিসটা মিস করে গেলাম। আপনি বলছিলেন গ্রিন রুমে, আমি বলছিলাম যে আগামীকাল তো আপনারও জন্মদিন।
মানে যিনি প্রতিষ্ঠা করেছেন বলছেন না আমার কাছে প্রতিষ্ঠানটার ব্যাপারটা আসলে অনেক বেশি। আমি বলি আমার জন্মদিন বলেই যে কালকে বর্ষা বন্দনা তা নয় কিন্তু, কারণ আমাদের 5 তারিখ ছিল, ঈদের পরপরই আমাদের অনেকে আসছিল না, তখন আমি অনেক গেস্টকে পাচ্ছিলাম না, তখন গিয়ে দেখলাম তারপরে শুক্রবার হচ্ছে 12 তারিখ। সুতরাং কেউ কিছু জানে না, নিজে মুখে স্কচটেপ লাগিয়ে আমি যাই হোক যখন হয়ে গেল, কারণ এবারের জন্মদিন পালন করা হবে না, উদযাপন করা হবে না যেরকম কি করে, কারণ কি আমার নিজের এই কাজটাকে নিয়ে, কারণ 2 দশক মানে একটা বিশাল ব্যাপার। আমি চেষ্টা করছি আমার মতো করে বাংলা একাডেমিটাকে সুন্দর করে, বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি অনেক বড় একটা চিত্র প্রদর্শনী হচ্ছে, ও সেই চিত্র প্রদর্শনীতে বাচ্চাদের বড়দের অনেক রকমের ছবি থাকবে, তবে ছবির মধ্যে উপসর্গ কিন্তু বর্ষা এবং প্রকৃতি, আর গানও থাকছে, বিশেষ আমন্ত্রিত শিল্পীরা থাকছেন, আমাদের অতিথি হিসেবে থাকছেন আমাদের বাংলা একাডেমি ডিজি মহোদয় এবং আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের উপাচার্য মহোদয় সাদ্দিক আলম আপা থাকবেন, নাট্যজন আমাদের প্রিয় নাট্যজন বর্ণনা নাট্যজন হচ্ছে মামুনুর রশিদ ভাই থাকবেন, মানে শিশু সাহিত্যিক আমিউল ইসলাম থাকবেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন থাকবেন, কারণ যেহেতু আমরা কবিতা, আর্ট এবং গান এবং নৃত্য সবকিছু মিলেই কিন্তু সুরবিহার, এবং ওই দিনও এই সবগুলো বিষয় আমরা মঞ্চে এবং ওই মাঠে বা পুরোটা জায়গা জুড়ে আমরা আমাদের সচেতনভাবে বড় করে করা হচ্ছে, একদম একদম পুরো বিষয়টুকু এবং ছোট ছোট বাচ্চাটা কিবোর্ড প্লে করবে, গিটার প্লে করবে, মানে এই প্রজন্মের মধ্যে আমি প্রকৃতিকে কি করে ধাবিত করে কল্পনা প্রবণ করে তোলা যায়, কারণ কল্পনারই বড্ড বেশি সংকট এখন আমাদের। এই সংকটের কারণেই আমরা কিছু ভাবতে চাই না, কিছু গড়তে চাই না, গড়তে চাইলেও শেষটা দেখতে চাই না, এই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমি তো মানে দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যেহেতু আছি, তখন আমার মনে হয়েছে যে প্রকৃতির মধ্যে দিয়েই ওদেরকে বেঁধে রেখে ওদের শেখাবার যুবকর্গটা, আর এই জন্য আমি এই বর্ষাটাকে একদম এই বর্ষাটাকে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রকৃতির মধ্যে বর্ষাটা খুবই ভীষণ প্রিয় ছিল, এপার বাংলায় চলে আসতেন তিনি বর্ষাতে, এবং এই প্রকৃতির লীলাভূমিতে তিনি মুগ্ধ হয়ে রচনা করেছেন আমাদের জন্য কত কত গান কবিতা। এবং খুব বলতে ইচ্ছা করে দিদি যে এই যে আমরা যখন আপনার গান উপভোগ করি সকালবেলার অনুষ্ঠানে বা কোথাও, তখন যতটুকু জ্ঞান সেখান থেকে আমরা আসলে পাই, মানে রবীন্দ্রনাথের ব্যাপারে, প্রকৃতির ব্যাপারে গানের মাধ্যমে, ভাবতে খুব ভালো লাগে যে 20 বছর ধরে একটি স্কুল আছে যেখানে আপনি অনবরত কাজ করে চলেছেন সবার জন্য, শিশুদের জন্য বিশেষ করে, এবং 20 বছর অনেক লম্বা সময়। এখন আমি সত্যি কথা ভাবি যে কি করে আমি আমার একটা সুনাম বলি, একটি মাত্র গুণ রয়েছে আমার, যেটা আমি গিভ আপ করি না কখনো, আমি কোনো কিছু ছেড়ে যাই না, ছেড়ে দেই না, আমি যা কিছু একবার ধরি সেটা আমি একদম আমার প্রাণ দিয়ে আগলে একবার চেষ্টা করি, সেটা হয়তো কখনো একটু স্লো যাবে, কত ফাস্ট গতিতে এগোবে, কিন্তু আমাকে ছেড়ে যাবে বা আমি তাকে ছেড়ে যাব এমন ঘটনা খুব কম আছে। আমি একদম শেষ চেষ্টাটা পর্যন্ত করে যাই। এই কথাটি কি সবার জন্যই বলবেন? আমি সবার জন্য বলিও, যে কারণ কি, ধরো আমার চেষ্টাটা যদি সৎ হয়, উদ্দেশ্য যদি আমার আনন্দ থাকে, যে আমি আনন্দ নেব, আনন্দ বিলোবো, তাহলে কিন্তু কেউ, আমি মনে করি একটি দরজা বন্ধ হলে একটা দরজা খুলবে, তাই বলে আমি মানে হেরে গেছি, পিছপা হয়ে আমি মানে নিজেকে একদম শেষ করে দিব যে নতুন কিছু আমার দিয়ে হবে না, তা কিন্তু না। আমরা মানুষ, এই স্বপ্ন দেখাটাই আমি শেখাতে চাই, এবং সবসময় আমি ক্লাসের মধ্যে বলি, আমি কিন্তু পাঠ্যপুস্তক আমি পড়াই না, আমি জীবন পড়াই, আমি রবীন্দ্রনাথের সাধক, আমি রবীন্দ্রনাথকে নিজের মধ্যে যতটুকু চেষ্টা করি তার গান কবিতার মধ্যে দিয়ে নিজের পথটি গড়বার, কারণ তার প্রতিটি গান এক একটি গল্প আমার কাছে একটি জীবন সমগ্রের মতো মনে হয়, সেখান থেকে নিজে যা পাই তাই আমি ক্লাসে বাচ্চাদের দেবার চেষ্টা, বাচ্চা বলতে আমার বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের তাই একইভাবে, আমি সব আমার বাচ্চা, আমি সবাইকে একই ভাবনায় অনেকদিন থাকবেন ওর বটে। এবং আমি একটু জানতে চাই যে অনিমাদি যখন এই যে অনার্স পড়ার কথা বললেন, সেই সময় শুরু করলেন সুরবিহার, সেই অনিমা রায় এবং আজকের ডক্টর অনিমা রায়, আমাদের অনিমা রায়, আমাদের গর্ব, আমাদের সম্পদ বলবো, আমাদের প্রিয় শিল্পী অনিমা রায় হয়ে উঠেছেন আজকে, কি পার্থক্য দেখেন ইন রেট্রোস্পেক্টে, কি বদলেছে? কি আসলে পার্থক্য নাই, কিছু বদলায় নাই। আমি আগেও খুব চঞ্চল ছিলাম, এখনো খুব চঞ্চল, চঞ্চলতা হচ্ছে আমার গহনা। তবে যখন গান করতে বসি তখন অন্য কোথাও হয়তো আমি, তবে না, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন দিতেও ভালোবাসি, এইটাই শুধু। আর পার্থক্য কিছু নেই। তবে কি জানো, এই যে চ্যানেলটিতে বসে আছি, এদের অনেক অবদান রয়েছে। গান দিয়ে সকাল শুরু যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি আমার কাছে একটা আশীর্বাদের মতো, কারণ বিশ্বের নানা যেখানেই যাই না কেন, এই একটি চ্যানেলের মাধ্যমে যে কোথায় কোথায় গেলে মানুষ আমাকে চেনে, আমি অবাক হয়ে যাই। মানে এই যে রবীন্দ্রনাথের গান গেয়ে মানুষকে চেনে, এগুলো কিন্তু বিশাল প্রাপ্তি। এই
প্রাপ্তিটিতে এই পালক এরা আমাকে জুড়ে দিয়েছে, সাথে আমার বিশ্ববিদ্যালয়। ও বলেছে যে আমি গিভ আপ করি না কখনো, আমি লেখাপড়াটা আমার মতো করেছি, আমি এমফিল করেছি, অনার্স মাস্টার শেষ করে আমি কিছু থামিনি কিন্তু যে আচ্ছা পরে করব, এই পরে বলে আমার জীবনে কোনো ব্যাপার ঘটেনি। এই সংসার করেছি, ছেলেকে বড় করছি, এমফিল করেছি, পিএইচডি করেছি, করে চলেছি আর কি, আমি থামিনি এই ঘটনা। এবং সকালে উঠে সে গানের অনুষ্ঠান এবং অনেকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনেক প্রবাসে যারা থাকে অনেকে চ্যানেলে এবং অনিমারে অ্যাক্ট করে ফেলে, ঠিক আছে? এটা একটা মজার মানে ভালোবাসার একটা ব্যাপার, একটা দিক। আমি একটু সুরবিহারের যে অনুষ্ঠানটি হতে চলেছে সেটা একটা বড় রিহার্সালও কিন্তু হ্যাঁ একদম, আমাদের অনেক দিন ধরে রিহার্সাল, একটু দেখাই ছেলেমেয়েরা ছবি আঁকছে, নিশ্চয়ই একটু দেখাই, চলুন প্রিয় দর্শক। চমৎকার, আমরা কিছু মুহূর্ত দেখলাম এবং আমাদের সঙ্গে সুরবিহারের প্রতিষ্ঠাতা পরিচালক রয়েছেন। তার কাছে এই পরিচয়ের একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আমি একটু কথা বলি তোমাকে। দেখো প্লিজ এখানেই তো দেখলে আমার কিন্তু 3.5 বছর 4 বছর বিভিন্ন এই বয়সের বাচ্চাদের থেকে আমার 70-75 বছরের ছাত্র কিন্তু রয়েছে। আচ্ছা, এদেরকে কিভাবে ডিল করেন আপনি বলেন তো? মানে ওনারা কি ভাবনা নিয়ে আসলে রবীন্দ্রনাথকে জানতে আসে? এই যারা সিনিয়র সিটিজেন তারা আসলে বিষয়টা হচ্ছে এদের শেখার সুযোগটি হয়নি, কিন্তু প্রাণে রবীন্দ্রনাথ রয়েছে, এরকম আছে এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এই যে আমাদের একটা বিশেষ বর্ষের ক্লাস রয়েছে, যারা গানটা আগে শেখার সুযোগ হয়নি বা অল্প বিস্তর শিখেছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে নানাবিধ কারণে সিরিয়াসলি গানটা নেওয়া হয়নি। তখন কি একটা সময়ে আমরা একা হয়ে যাই না বলো, তখন মনে হয় যে নিজের কি রয়েছে, নিজের ভালো লাগে, এই নিজের সত্তাটাকে তখন খুঁজতে গিয়ে কিন্তু কেউ গান করে, কেউ ছবি আঁকে। তখন তারা যখন আসে তখন আমি বলি গান শেখার বা কিছু শেখবার কখনো কোনো বয়স নেই, যেদিন থেকে শুরু করবেন সেদিন আপনি সেই 4 বছরের শিশুটি, এভাবে আমাদের শুরু হয় আসলে। এবং ওটা এই বলছি যে আমার জীবনটা কিন্তু আনন্দময়। এদের সাথে যখন আমি থাকি তখন আমি কি পাইনি তার হিসাব আমি কোনো দিন মিলাইনি, আসেই না। কারণ এই ছোট ছোট বাচ্চাদের সাথে তুমি মানে বিশ্বাস করো না, যারা থাকে তারা জানে এরা কত আনন্দের উপসর্গ, তারা একটা কি খোরাক। এবং এই সুযোগটা সুরবিহার করেছে, এটা অনেক বেশি ভালো লাগে আসলে। আমরা একটু সেইখানকে একটু দেখতে চাই, সেই জায়গাটি যে বিশেষ বর্ষের যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কি ব্যবস্থা রেখেছে সুরবিহার বা কি করে তারা। এটা খুব টাচ করে সবাইকে নিশ্চয়ই, যে শেখার যে কোনো বয়স, এটা অনেকে বিশ্বাসই করতে চায় না হয়তো, কিন্তু এটা দেখলে হয়তো অনেক। এখানে আমাদের এটা বড়দের গান বেসিক্যালি, ছোটদের বড়দের সবাই মিলে। এবং আমি আরেকটা কথা বলতে চাই এই সুযোগে, কালকে যে আয়োজনে সেখানে কিন্তু দেশের বিশিষ্ট শিল্পী যারা, তাদের মধ্যে থেকে ফাহিম হোসেন চৌধুরী গাইবেন রবীন্দ্রসঙ্গীত, আমাদের প্রিয় ফাতেমাতুজ জোহরা আপা নজরুলসঙ্গীত করবেন, এবং প্রিয় আহকুমুল্লাহ ভাই উনি আবৃত্তি করবেন। তো রয়েছে নৃত্য, গানে, কবিতায় একটি মানে আনন্দযোগ্য পুরো বর্ষা। এবং সবাইকে বলছি ছাতা নিয়ে আসবেন প্লিজ, যদি বৃষ্টি হয় তাহলে তো দৌড়ে আমাকে কারো ছাতার নিচে গিয়ে ভর করতে হবে, এরকম হবে। তবে আরেকটি ব্যাপার, ওইখানটা বাংলা একাডেমির যে প্রাঙ্গণটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বর্ধমান ভবনের পশ্চিম পাশে পুকুর পাড়টা আছে না, সিঁড়ি ঘাটলা, তারপরে ঘাস, সবুজ ঘাস, আর যে বর্ধমান ভবনের যে পৌরাণিক একটি ভিত, ঠাকুরবাড়ির একটি লুক, এই সব দিক মিলিয়ে একদম অনেক চিন্তা করে ওই জায়গাটিকে বেছে নেওয়া। মানে বর্ষাকে উপলব্ধির জন্য ওরকম একটি প্রকৃতি দরকার। আমি কখনো একটি বদ্ধ ঘরে এই সোফা টাইপের চেয়ারের মধ্যে বসে আমি বর্ষার গান শুনবো বা বর্ষাকে উপলব্ধি করবো, তার থেকে সবুজ গাছ, ঘাস, যদি বাই চান্স বৃষ্টি হয়ে যায় সেই পুকুরের জলে একটু বৃষ্টির জলের ফোঁটা পড়ার দৃশ্যই আমার মনে হয় বর্ষাকে পরিপূর্ণভাবে পাওয়া হবে। রাবীন্দ্রিক দৃষ্টি একদম পুরোপুরি একদম। এনিওয়েজ, আমি যেখানে ছিলাম ওই যে বলছিলেন যে কিছুই বদলায়নি, কিন্তু 2 দশক তো পেরিয়েছে আসলে, অনেক পরিবারটা তো অনেক বড় হয়েছে। পরিবারটা বড় হয়েছে, এটা আমার অনেক ছেলেমেয়েরা এখন বিটিভিতে ইনলিস্টেড শিল্পী, অনেক জায়গায় তারা গান করছে, বিভিন্ন জায়গায়, এগুলো বড় প্রাপ্তি। কেমন লাগে আসলে এই যে এত বড় যে হলো পরিবার? মনে আমি তো বড় হইনি এত, এটা খালি মনে হয় যে ওরা তো বড় হয়ে গেল তাড়াতাড়ি, আমি তো বড় হইনি। ভালো লাগে আসলে, কারণ কি ধরো এই যে যখন অনেকেই পরিচয় দেয় যে গুরু অনিমা রায়, এটা আমি জীবনে কল্পনাই করতে পারিনি, এমন করে একটা জায়গা, একটি সত্তা জীবনে, সবই তো রবীন্দ্রনাথের দেয়া আসলে।
আমার কিছু নাই জানো, এতটাই মগ্ন থাকা হয়েছে কিছু- অনিমাদি। হ্যাঁ, কিছু পাইনি আমি, কিছু চাইনি আমি শুধু রবীন্দ্রনাথকে ভালোবাসতে চেয়েছি, আমার জন্য, কিন্তু কারোর জন্য নয়। আমি গান শিখতাম, আমি অনেক সম্ভবত কোরাস করতাম শুধু গানের সংখ্যা বাড়াবার জন্য। এখন যেমন বসতেই মনে হয় এটা তো জানা, ওটা তো জানা। এই যে কোরাস গান, কোরাস কন্যা অনিমা রায় ছিল, সম্মেলন পরিষদে ছিলাম, ছায়ানটে ছিলাম, কি করিনি, বাংলার মুখ করতাম। আমি এখন ছেলে মেয়েদের মধ্যে ওই ব্যাপারটাই দিতে চাই, জানো, যে হিসাব ছাড়া কোনো হিসাব, কি পাবো কি পাবো না, এত কিছুর মধ্যে যদি যাই তো নিজের আনন্দটা হারিয়ে ফেলি। যেন নিজের আনন্দটার জন্য এরকম সবুজ ঘাস দরকার, গাছের পাতার বৃষ্টির জলের ফোঁটা পড়বার দৃশ্য দরকার। সুতরাং সেই নির্মল নিরেট আনন্দকে খোঁজবার জন্য মনের দরকার। সেই মনটি গড়বার জন্য আমাদের সবার যেটি দরকার সেটা হচ্ছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব যা কিছু আছে তা হচ্ছে এই প্রজন্মের মধ্যে বিলিয়ে দেওয়ার সুযোগটি তৈরি করে দেওয়া। সুন্দর ভাবনা। এবং রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সব ভাবনাতে সবসময় বলি আমরা, যা আছেন আসলেই কিন্তু তিনি আছেন। এবং এই যে কথাগুলো বলছিলেন অনিমাদি, হয়তো গানে গানে আগামীকালকে সেই কথাগুলোই উঠে আসবে। অনেকটা সময় জুড়ে আমাদের অনুষ্ঠান 4টার সময় শুরু হবে, এবং এখন আমি যেটা দেখলাম 30-32টা কিউ, আমাদের অনেকগুলো পার্ট। সুতরাং আপনারা সবাই যখন সুযোগ পান 4টা থেকে আমার মনে হয় 7টা, 7:30, 8টা পর্যন্ত চলে আসবেন বাংলা একাডেমি প্রাঙ্গণে। আপনারা এলেই প্রাণবন্ত হবে। সবার জন্য উন্মুক্ত করা হয়েছে? হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত। নীল, সাদা, মানে আমি বলবো বর্ষার রংটা পরে আসলে সবুজও পড়তে পারেন আবার এই রঙের। এবং আমাদের সিম্বল কিন্তু ময়ূর। হৃদয় আমার নাচে রাজিকে ময়ূরের মতো নাচে। এই যে আনন্দ, ময়ূরের পেখম তোলার যে কতগুলো রঙের ছড়াছড়ি, আসলে আনন্দটাকে বিলোবার চেষ্টা করেছি। শুধু এই যে এই আয়োজনটাকে এত সুন্দর করে করার পিছনে ভালোবাসাটা বেশি আর কিছু নেই, বল আছে কি ভালোবাসা দেওয়া ছাড়া। সেই একটু ফ্লোচার্টটা বলবেন নাকি দিদি, কি কি থাকছে কালকে, আগামী কালকে? কালকে তো শুরুতে আমাদের আর্ট এক্সিবিশন চলছে, ওটা চলবে দুপুরের পর থেকেই। সেটা মানে মোটামুটি অনেকখানি জায়গা জুড়েই সেটা হবে। তারপরে ছোটদের পরিবেশনা, বাচ্চাদের বজ্রমানিক দিয়ে বাদল বাউল, এইসব ছোটদের একটা পার্ট, সেটা ছোট। এরপরে অতিথিদের অংশ, ও যারা আসবেন আমাদের আশীর্বাদ করতে। বললাম শুরুতেই, আমাদের ভিসি মহোদয় থাকবেন, সাদেক আলম আপ্পা থাকবেন, আমাদের ডিজি মহোদয় বাংলা একাডেমির নুরুল হুদা স্যার, আর অনেকেই থাকছেন, মামুনুর রশিদ ভাই থাকবেন। এরপরে থাকবে আমাদের বড়দের গানের যেটা অনুষ্ঠান, এই যে বিশ্ববীণা দিয়ে শুরু হবে, একেবারে আষাঢ় থেকে শুরু করে আসলে আসল রূপ কালকে। শুধু রবীন্দ্রনাথই নয় কিন্তু নজরুলও রয়েছে সেখানে। হ্যাঁ, রবীন্দ্রনাথ, যেহেতু আমি রবীন্দ্রনাথের গান করি, রবীন্দ্রনাথের পোর্শনটাতে বেশি থাকবে, কিন্তু নজরুলকে অবশ্যই আমরা সেখানে উপস্থাপন করছি। অনিমাদি, আমি জন্মদিনের আগাম শুভেচ্ছা আগে থেকে জানিয়ে রাখলাম চ্যানেলের পরিবারের পক্ষ থেকে, এবং আমরা তো সেলিব্রেট করবোই, কখনো না কখনো চেষ্টা করবো করার জন্য, কালকে হোক বা পরে হোক। আর যেটি বলতে চাই সেটি হচ্ছে শেষটায়, যে আজকে থেকে যেহেতু 20 বছরে পদার্পণ করলো সুরবিহার, এখন আসলে স্বপ্নটা কি একটু বদলেছে সামনের দিনগুলোর জন্য, সুরবিহারের জন্য? এটা যদি বলে আজকে এখনো ধরো, এটা আমি জানি না, আমি কোনোদিন আগামী দিনের জন্য প্ল্যান করে চলি না, কিন্তু আমি সবসময় বলি আমি আজকে বাঁচি, কালকে কি হবে কিন্তু কিছুই বলতে পারি না। বাট আমি যেহেতু স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা হচ্ছে যেহেতু এই এমনি করে 20 বছর চলে এলো, চেষ্টাটা ছিল, ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসা দিয়েই একটি স্থায়ী কোনো যদি ব্যাপার, এখন যেমন একটা ভাড়া বাড়িতে রয়েছে সুরবিহার, এখন ধানমন্ডির অরণি বিদ্যালয়। আবার আরেকটি কথা বলি, সুরবিহারের একটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, সেটা রবি সংঘ। এটা জরুরি, কারণ এই রবি সংঘ কিন্তু এই যে সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের জন্য কাজ করে। যেমন আমাদের গোলাপগ্রাম, যেখানে আমার পুনশ্চ রয়েছে, সেই গোলাপগ্রামের ছেলে মেয়েরা অধিকাংশ কিন্তু মাদ্রাসামুখী, ওরা সবাই মাদ্রাসায় যায়। তারপরেও কিন্তু ওরা এই রবি সংঘের এখানে গান শিখতে আসে, ছবি আঁকতে আসে। হ্যাঁ, এই কাজটা আমরা করি। তাছাড়া বিভিন্ন সময় ধরো সুবিধাবঞ্চিত মানুষের নানাভাবে সহযোগিতার, যে কদিন আগে এত শীত পড়লো, সেখানে আমরা, ওখানে আমাদের বন্যা হয় না, কারণ ওই সাভার এলাকাটা একটু উঁচু, সেখানে বন্যার পানির কোনো বিষয়াদি নেই, কিন্তু শীতে অনেক কষ্ট করেছে। তারপর করোনাকালীন সময় আমরা নানাভাবে আমরা সহায়তা করবার চেষ্টা করি সেই রবি সংঘের, আমাদের সুরবিহারী রবি সংঘের যে অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে। বাহ, চমৎকার। অনিমাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সময় অনেক ব্যস্ত একটু সময় এখন যাচ্ছে আপনার, আমি জানি, এবং আমাদেরকে আসলে এই সময়টিতে এসে সময় দেওয়ার জন্য, এবং আমরা জানানোর চেষ্টা করলাম আগামীকালকে যে এত বড় একটা আয়োজন এত সুন্দর করে করা হয়েছে, দরকার রয়েছে জানানো। অবশ্যই 2 দশকের পথ চলা নিশ্চয় বড় একটা পথ চলা, এবং সামনের দিনগুলো আরো সুন্দর হোক, এবং আপনার সবগুলো স্বপ্ন পূরণ হোক, আমাদের প্রিয় শিল্পী সেই প্রত্যাশা। দর্শকদের শেষটা কিছু বলবেন কিনা? অবশ্যই এই যেটা কথা, যে ছেলে মেয়েদের লেখাপড়া থাকবে, ওরা ঠিকই একদিন আসলে অর্থ উপার্জনের কারিগর হয়ে উঠবে, তা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। শুধু তাদেরকে শান্তিতে, আনন্দে সাথে বড় হবার যে পথটি,
সেটা গড়ে দিতে হবে, সেটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের বাবা মায়ের। সুতরাং তারা যেন নিজস্ব সংস্কৃতি, কেউ ছবি আঁকুক, গিটার বাজাক, গান করুক, যা ইচ্ছা তাই করুক, কিন্তু সংস্কৃতি অঙ্গনের কোনো না কোনো একটা অংশের সাথে তাকে জুড়ে রাখুন। তা না হলে একটা যন্ত্র মানবে পরিণত হবে, যেটা হয়তো আমার আপনার কারোই কাম্য নয়। এটুকু শুধু প্রার্থনা থাকবে। আসুন, আমার মনে হয় আগামীকাল 12 জুলাই বাংলা একাডেমির প্রাঙ্গণ আপনাদের অপেক্ষায় থাকবে। আপনাদের সবার ভালো লাগবে এই বর্ষাবন্দন আয়োজন। অনিমাদি, শেষটা একটা উপহার আছে পাঠক সমাবেশের পক্ষ থেকে, অনেক জন্মদিনের শুভেচ্ছা হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।